পরিবর্তন মানুষের নেচার, এটা কখনো কখনো এমনি এমনি হয়ে যায়, কিন্তু কিছু কিছু পরিবর্তন জোর করে আনতে হয়। আর যখন কোনো মানুষ নিজের থেকে পরিবর্তন হয় তার ইফেক্ট অনেক বড় হয়, চাই সেটা ভালোর দিকে যাক বা খারাপ দিকে যাক। বাঘ চুপচাপ শুয়ে আছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, সে কিছু বলছে না, তাই বলে যে তার পাছায় চিমটি দিয়ে দেখতে যাবেন সে কিছু করছে না কেন, তাহলে তো মজা বুঝতেই হবে। একবার সে জেগে উঠলে আপনার পেছন দিয়ে তেল বের করে ছেড়ে দেবে। তো আজকের মুভির টপিকটাও খানিকটা তেমনই। মুভিটা একটু পুরনো, তাই সিন আর সিচুয়েশন কম্পেয়ারিং হবে বর্তমান মুভির সঙ্গে, বাট সেই সময় এটাই বেস্ট ছিল। লিড রোলে যারা অভিনয় করেছে অসাধারণ করেছে। আর পৃথিবীরাজ সুকুমারন স্যারের ব্যাপারে তো কম বেশি আপনারা সবাই জানেনই, কত ভালো মানের একজন অ্যাক্টর, সে খুব ভালো অভিনয় করেছে। তার একটা নতুন মুভি বের হয়েছে এই রিসেন্টলি, দি গড লাইফ। ক্লিয়ার প্রিন্ট এলে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, দেখলে আপনার মন ভরে যাবে। বাকি আজকের এই মুভিকে এনজয় করতে আপনাকে জাস্ট একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ মুভি যত ভিতরের দিকে যাবে কাহিনী তত আপনাকে অ্যাটাচ করে নেবে। মুভিতে কোনো ধরনের আলতু ফালতু নিউডিটি সিন, কিসিং সিন একদমই নেই, তাই পরিবারের সবাইকে সঙ্গে নিয়েই সময়টা কাটাতে পারবেন, কোনো সমস্যা নেই। মুভির নাম ঠিকানা বলি, ততক্ষণে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ডেসক্রিপশন বা পিন কমেন্টে আমার ফেসবুক, ইনস্টা আইডি লিঙ্ক রয়েছে, গিয়ে সেখানে একটু ফলো মলো দিয়ে রাখুন। আরে দিয়ে রাখুন, এত কিপটামি করলে হবে না। কি দিয়েছেন? ওয়েল, কথা বলছিলাম 2016-তে মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা মালয়ালম মুভি নাম ডারভিনটে পারিনামাম এর ব্যাপারে। মুভির কাহিনী শুরু হয় কোচির এক মহল্লা সেন্ট অ্যান্থনি থমাস চার্চের অনুষ্ঠানের এক রাতে। শুরুতেই আমরা এক কিউট একটা বাচ্চাকে দেখায় যে তার মাকে বলছে, মাম্মি দেখো পরি, মানে উপরে কিছু ছোট ছোট পরি উঠতেছে। তার মা বলে, বেটি সামনের ক্রিসমাসে আমি তোমাকেও পরির ড্রেস নিয়ে দিব। পিচ্চি বলে, মা ওসব পরি নয়, উড়ন্ত পরি। তার পাশে থাকা দাদি বলে, ও উড়ন্ত পরি, এরা নাকি সেন্ট অ্যান্থনি চার্চের রক্ষা করে, যাদের মন পরিষ্কার, যারা সৎ, শুধু তারাই তাদের দেখতে পায়, অন্য কেউ পায় না। তার মানে এদের কারো মন পরিষ্কার না, এটা তো শিওর। রথ যাচ্ছে, সবাই দেখছে। এখানে এক লোকের ফোন বাজতেছে, ক্যামেরা তাকে দেখায়। ফোন রিসিভ করলে ওপার থেকে বলে, আরে ডেড, শুনলাম তুই মালের ডিল সোলেমানের সঙ্গে করছিস। ডেড বলে, তো কি হয়েছে? ডারবিনের ভয় কি অন্য কারোর সঙ্গে ডিল করা যাবে না? ওপার থেকে সে বলে, আমার মনে হলো তোকে সাবধান করে দেই, তাই বললাম, বাকি তোর ইচ্ছে। ডেড বলে, ও কি করবে শুনি, দেখে নেবো, সামনে আসুক আগে। এবার আমরা একটু একটু করে সেই লোকটাকে সামনে আনে যার কথা এতক্ষণে হচ্ছিল। এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার চেম্বানা বিনোদ জোশী, অর্থাৎ ডারবিনের। মুস্কি করে একটা হাসি দেয় আর সিন কাট করে রথের দিকে ফোকাস করে। একটু পর এরা লক্ষ্য করে ভাই নেই। আরে ডেড ভাই কই? আমরা দেখি ডারবিন তাকে ধরে অন্য জায়গায় একটা এনেছে, এনে বেশ কেলিয়েছে। কিবে, মাল এখনো সোলেমানকে দিবি? ডেড বলে, তোর যা ইচ্ছে কর, আমি রাজি হব না। ডারবিন তাকে বস্তার মাঝে ভরিয়ে নেয়। তারপর এখানে কয়েকটা হিরো আলমের ভক্ত আসে, তাদের অবস্থা দেখে ডারবিন চেয়ে আছে, কি সব? এরা বলে, ভাই আলম কাকার নাম বলাতে কম দামে দিল, তাই নিলাম আর কি। বুঝেছি, তোদের দিয়ে কিছু হবে না, চল এটাকে উঠা, আর ওই মেট্রোওয়ালাদের ডেকে পাঠা এখনই। ভাই কি এটা নড়ছে কেন? আমি একটা ঘুষা মেরে নাক ফাড়িয়ে ফেলাম। উঠা। মেট্রোওয়ালাদের ডেটকে দিয়ে দেয় যে একে সাইজ করে মাল আমার গোডাউনে ঢুকা যা। এবার ডারবিনের ব্যাপারে একটু বলি। তো ডারবিন হলো এখানকার লোকাল স্টার। সে নিজেকে হিরো মনে করে, কিন্তু সবাই মনে মনে ভিলেনই বলে, কারণ সে টাকার জন্য সব করতে পারে। সব ধরনের 2 নম্বরের বিজনেস রয়েছে, কিন্তু উপরে উপরে খুব নরমাল থাকে। গায়ের রং একটু কালো বলে লোকে তাকে গরিলা ডারবিন বলে ডাকে। ভাই এটা আপনার জন্য, তোরা না ভালো হলি না, দেখি কেমন লাগে। তো ভাই এদিকে সিং বানিয়ে ঘুরুক, ততক্ষণে সিন চলে আসে কোল্লামের রোডটা রাক্কারাতে। বৃষ্টির মাঝে কষের কোপাকুপিতে এন্ট্রি হয় মুভির হিরো সুপারস্টার পৃথিবীরাজ সুকুমারন স্যার, অর্থাৎ অনিল অ্যান্টর। ভাই 2 কেজি মাংস দাও তো, একটু হাড় ছাড়া দিয়ে গো। এটা অনিলের মা, যে কাজ করছে আর পেঁচাল পাচ্ছে। 7 দিন হয়ে গেল, গ্যাস শেষ হয়ে গেছে, কারো গায়ে লাগছে না, কাজ করতে করতে আমি শেষ হয়ে যাব, তবুও কারো মন ভরবে না। চা নিয়ে যাচ্ছে, এখানে বমি করতে করতে এন্ট্রি করায় মুভির হিরোইন বা ফিমেল লিড ক্যারেক্টার চাঁদনী শ্রীধর, অর্থাৎ আমলা অনিলের। আন্টি বলে, না জানি এসব আরো কতদিন দেখতে হবে, বলে চা এনে মেয়ে জামাইকে দেয়। আম্মা কি হয়েছে সকাল সকাল? আন্টি বলে, আরে কি হবে, ছেলেকে বিয়ে করিয়ে বউ নয়তো মহারানী ঘরে এনেছি। দিদি বলে, মা আসতে বলো, শুনবে তো ভাবি। আরে শুনুক, তাতে কি হয়েছে। একটু পর অনিল আসে, মা ফ্রেশ মাংস এনেছি, একটু ভালো করে রান্না করো তো। এতদিন পর জিজু এলো। আন্টি রেগে যায়, আমাকে দিচ্ছিস কেন? মহারানী তো আরাম করছে শুয়ে শুয়ে, তাকে দে। অনিল বলে, মা সকাল সকাল কি শুরু হলো বলো তো? আন্টি পিছনে, আমি কিছু বললেই তো শুরু করি, আমি কাজ করতে করতে মরে যাচ্ছি আর সে আরামে শুয়ে আছে, আমাদের কি বাচ্চা হয়নি? আমরা কি তোদের বড় করিনি? অনিল বলে, মা ও প্রেগনেন্ট হওয়ার আগে সব কাজ তো ওই করতো, তোমাকে কিছু করতে দিয়েছে বলো, এখন কি করে করবে? বাইরে চিল্লাপাল্লা শুনে আমলা ওই অবস্থাতে রান্নাঘরে যায়। এবার আন্টি বলে,
জামাইকে দেখে এখন কাজের ভান করছে, এখন আর কোনো সমস্যা নেই, সব ভালো হয়ে গেছে। কেমনটা লাগে বলুন? শাশুড়িদের এটাই প্রবলেম, তারা ছেলে বউকে জাস্ট বউ হিসেবেই দেখে, মুখে ঠিকই বলে মেয়ে মেয়ে, বাট বাস্তবে মেয়ের মতো কিন্তু দেখে না। শাশুড়িদের আরো একটু ধৈর্য থাকা উচিত, কারণ মেয়েটা আপনারা ভরসাতেই এই বাড়িতে থাকবে, তাই না? যাক, অনিল রাগ করে কিচেন থেকে মাংসগুলো এনে কুকুরকে দেয়, থাক রান্না করতে হবে না। আন্টি বলে দে দে দে, সব ফেলে দে, টাকা তো আর তোর যাচ্ছে না, বুঝবি কি করে? আমার পেনশনের টাকা, না জানি আরো কত টাকা যাবে। সারাদিন মোটর চলে, সারা রাত তোদের রুমে লাইট জ্বলে, তাতে তোদের কি বিল কি আর তুই দিবি? এভাবে যদি চলতে থাকে তাহলে তুই তোর বউকে নিয়ে অন্য কোথাও চলে যা। অনিল অবাক যে তার নিজের মা এভাবে কি করে বলছে। অনিল বলে ও আচ্ছা, তাহলে এই কথা, মানে বাড়ির থেকে যেতে বলছো, এটা বললেই তো হয়, এত বাহানার কি আছে? আর টাকা টাকা করছো, আমার জব চলে গেছে মাত্র 1 মাস হলো, এরা আগে কার টাকা দিয়ে সব চলতো? হ্যাঁ, বেতনের সব টাকা এনে আমি কার হাতে দিতাম, ভুলে গেলে? আর কিসের পেনশন তোমার? হ্যাঁ, আমার বাবা দিনরাত খেটে কোম্পানিতে চাকরি করে সেখানে টাকা জমে রেখে গেছে, তার পেনশনের টাকা তুমি আমায় দেখাচ্ছ? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকো তুমি তোমার বাড়িতে, বলে রাগ করে টিভির রুমে এসে টিভিটা আগে একটা আছাড় দেয়। যবে থেকে এই টিভি দেখা শুরু করেছো তবে থেকে বাড়িতে অশান্তি ঢুকেছে। এক্স্যাক্টলি, সিরিয়ালে অনেক ভালো জিনিসগুলো দেখায়, কিন্তু মেয়েদের বা শাশুড়িদের সেগুলো ইফেক্ট করে না, শুধু খারাপ ব্যাপারগুলো তারা ধরে নেয়। যাক, অনিল বলে এটা তো আর তুমি তোমার পেনশনের টাকা দিয়ে কিনোনি, এটা আমি কিনেছি, তাই ভেঙে গেলাম। প্রেগনেন্ট বউকে নিয়েই অনিল বাড়ি থেকে বের হয়ে আসে। এখন তার জন্য অনিল বাড়ি ছাড়লো, ব্যাপারটা আমার একটু খারাপই লাগছে। অনিল সান্ত্বনা দেয় যে তার কোনো দোষ নেই, সে তার সঙ্গে আছে, কোচিতে গিয়ে তারা কিছু একটা করবে, চিন্তা করতে হবে না। তো তারা আসুক। এদিকে কোচিতে হিরোর স্টাইলে এন্ট্রি করায় মুভির অন্য আরেক ক্যারেক্টার শাওবিন সাহির, অর্থাৎ ভিল্লির। কি ভাবছেন, হিরো নাকি? না না না, সে তো ইমাজিন করছে নিজেকে অ্যাজ এ হিরো। তো ভিল্লি মূলত ডারভিনের ভাই, তার ইচ্ছে হিরো হওয়ার, এই জন্য যে যা তাকে বলে সে তাই মানে। এই ভাই সাহেব একে কাহিনী শুনিয়েছে, পামরাম দিয়ে একটা চাড্ডেরি অ্যাড করাচ্ছে, আবার তালমাল দিয়ে তার থেকে টাকা ধার নেয়। সে দেয় কারণ সে হিরো হতে চায়। যাক, সে হিরো হতে চাইতেই পারে, সে অধিকার তার রয়েছে। চলুন আমরা তারপরে যাই। রাতে এরা কোচিতে পৌঁছে। অনিলের ফ্রেন্ড আপ্পনি, ভাস্কো আর থমাস, এক সময় তারা একই সঙ্গে ট্রেনিং দিয়েছিল মেকানিকের, সেখান থেকে ভালো একটা সম্পর্ক। অনিল আপ্পনির বাড়িতেই আসে, লম্বা জার্নি করেছে, বন্ধুর বাসায় এলো, থাকার ঠিক জায়গা নেই, এখন কি হবে এসব ভেবে আমরা একটু মন খারাপ, শান্তি মতো খাইতেও পারছে না। আপ্পনির বউ তাকে ভরসা দেয় সব ঠিক হয়ে যাবে। রাতে অনিল বলে আপ্পনি তার জবের চেষ্টা করছে, জব একটা খুঁজে পেলে তারা নতুন একটা বাসা নিয়ে নেবে, তাকে চিন্তা করতে হবে না। ওদিকে ডারভিন সান্ডা পান্ডা নিয়ে খেতে বসেছে। এই যে হাত গলায় ঝুলানো ব্যক্তিকে দেখছেন, এর নাম জ্যাকসন, পুলিশ অফিসার, ডারভিনের কাজিন হয়। এক মেয়ের সঙ্গে আকাম করেছে, তারা আবার সেগুলো ভিডিও করে রেখেছে, এখন তাকে ব্ল্যাকমেল করছে, সেই ব্যাপারে ডারভিনকে বলছে। ডারভিন বলে আরে তুই পুলিশ হয়ে যদি আমাদের কাছে আসিস হেল্প চাইতে, তাহলে কেমন লাগে এটা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই চিন্তা করিস না। এর মাঝে ভিল্লি আসে, আর এসে এমন এমন করে, কপাল। জ্যাকসন বলে এটা আবার কেমন নাটক? ডারভিন বলে আরে ছাড়, ওর পাগলামি এসব। ভিল্লি বলে ভাই ও এসেছে। ওকে? আরে ওই যে তোমায় বললাম না একটা স্টোরি পাওয়া গেছে, সেটা তোমায় শোনাতে এসেছে। ডারভিন ভিল্লিকে ওকে ভিতরে নিয়ে আসতে বলে। শালা এর মাথায় দেখছি অ্যাক্টিং এর গঞ্জানা ঢুকে গেছে রে, কি করে বের করি? ভাই সাহেব আসে, কিরে স্টোরি শোনাতে এসেছিস? আচ্ছা বল দেখি কেমন স্টোরি, শুনি দেখি কেমন লাগে। ওই সামনে যা বস। ভাই সাহেব কাহিনী বলা শুরু করে, একদম বিল্ড আপ দিয়ে তো ডিরেক্টরদের মতো বলছে। ভিলেনের জায়গায় ডারভিন নিজেকে ভাবছে, আর হিরোর জায়গায় ভিল্লি। কাহিনী একটু শোনার পরেই এই মশার চাচাতো ভাই বলে এটা তো ওয়ান্টেড মুভির কাহিনী, সালমান ভাইয়ের। সবাই বলে হ্যাঁ তাই তো, তেমনই তো লাগছে। কিরে কপি করছিস? এ বলে আরে ভাই কপি না, আমি তো জাস্ট ইন্সপিরেশন নিয়েছি, মুভির কাহিনী একদম আলাদা হবে, একদম আলাদা, ক্যামেরাম্যান পাল্টাবে, সব পাল্টে যাবে। ডারভিন বলে আবে প্যারাসিটামল খেয়ে নেশা করা মানুষ, ক্যামেরাম্যান পাল্টালে কি স্টোরি পাল্টে যাবে? ওসব কপি করে কাজ হবে না, তার চেয়ে বরং আমি তোকে একটা স্টোরি বলি, সেটা শোন। এই সেরেছে। ডারভিন বলে এক ছিল ডন, যাকে সবাই ভয় পেত, সে কাউকে ছাড়তো না, খুব খতরনাক ছিল, মানে সে তার কথা বলছে। এরা বলে আরে বাপরে, এ তো অ্যাকশন হিরো জায়েদ খানের মতো। ডারভিন বলে একদম তাই, জাস্ট এই ডন ডিগবাজি দিতে পারে না। ও আচ্ছা। ডনের বিয়ের 2 বছর পর মেয়ে সন্তান জন্ম হয়, কিন্তু বাচ্চা জন্মানোর পরেই তার বউ মারা যায়। সারা জীবন ডন একা পার করে দেয়, মেয়ের খেয়াল রাখে, বিজনেসও করে, সব ঠিকঠাক চলছিল। আজ এত বছর পরে সে ডনের লাভ হয়ে যায়, সে একটা মেয়েকে ভালোবেসে ফেলে। তো ইনি হলেন অ্যানসি, স্কুল টিচার। ডারভিন তাকে খুব পছন্দ করে। ডারভিন বলছে একদিন ডন তাকে প্রপোজ করে দেয়, তাকে বিয়ের কথা বলে, মেয়ে তো রাজি হয় না, উল্টো ডনকে অপমান করে। ও সো স্যাড, বাট তার না করার পিছে কারণ রয়েছে। কি কারণ? ডনের ব্যাকগ্রাউন্ড ছিল খারাপ বলতে ডনের বাবা ছিল চোর,
তার দাদা ছিল আরো বড় চোর, এই জন্য মেয়ে পাত্তা দেয় না। এখন কথা হলো, তোমরা কি কোনোভাবে এই কাহিনীটাকে সম্পূর্ণ করতে পারবে যাতে ডনের মিলন হয়? এ বলে, ভাই হ্যাঁ হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না, আমরা কাহিনীর মাঝে একটা রোমান্টিক গান লাগিয়ে দিব যাতে দুজনের মিল হয়ে যাবে। তো মিলের কথা যেহেতু উঠলো, সেই খুশিতে ভাই চলে যায় সেই জগতে। হিরো হিরোইনের গান তো অনেক দেখেছেন, এবার একটু ভিলেনের গান দেখুন, মানে ভালোবাসা মানুষকে কিভাবে কি বানিয়ে দেয়। তো ক্যামেরা এখানে দুজনের মাঝে একটু মজার মজার সিন আমাদের দেখায়। আর ডান্সের কথা কি বলবো, জ্যাকসন দাদাকেও তো ফেল করে দেয়। বাট আর যাই হোক, দুজনকে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? জ্যাক ডারবিন মোটামুটি ভালো কভার করেছে। তো তারা তাদের কাজে লেগে থাক, চলুন আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। পরের দিন সবাই আনিলের বাসা খুঁজতে আসে। কম টাকার মধ্যে এই বাসাটা ঠিক আছে, কিন্তু বাড়িওয়ালা একটু বেশি কথা বলে। আপনি বলে, ভালো বাসা না পাওয়া অব্দি তুই আমার বাসাতে থাক, কি সমস্যা? আনিল বলে, না রে, এই বাসায় ঠিক আছে, আপাতত থাকি, তোরা চিন্তা করিস না। এই বাসাতেই ওঠে। সবাই চলে গেলে এরা একটু পার্সোনাল টাইম কাটায়। এত ঝামেলার মাঝে নিজেদেরই সময় দিতে পারেনি, রাতটা ভালোভাবেই কাটে। পরের দিন দুজন স্বর্ণকারের কাছে আসে আমরা চেইন বিক্রি করতে, কারণ সঙ্গে তো কিছুই নেই। অনিল বলে, তোমার বাবা অনেক কষ্ট করে এই মালাটা তোমায় দিয়েছিল, আমরা এটাকে বিক্রি না করে বন্ধক রাখি যাতে পরে ফেরত নিয়ে যেতে পারি। তাই করে, কিছু টাকা পাই, সেটা দিয়ে প্রয়োজনীয় জিনিসপাতি সব কিনে নেয়। কেনাকাটা করে বাড়ি আসতে দেখে এরা এখানে অপেক্ষা করছে। কিরে তোরা এখানে অপেক্ষা, চল চল ভিতরে চল। বিছানা বিছিয়ে নিচে বসতে বলে। আপনির একটু খারাপই লাগে ব্যাপারটা। দোস্ত বসতে হবে না, এখানে খুব গরম, তার চেয়ে আমরা বাইরেই যাই। আর তোর একটু ফার্নিচার হলে মনে একটু ভালো হতো রে। সে এখন কি করে কিনবে? অনিল বলে, হ্যাঁ রে কিনবো, দুই একের মাঝেই কিনবো। এরাও তো বুঝতে পারছে ও কি করে কিনবে। ঠিক আছে আমরা আসি, তুই আরাম কর, কাল তো কাজের জন্য ছেলের সঙ্গে দেখা করতে যাবি তাই না? হ্যাঁ বলে তারা চলে যায়। এরপর যা হয় সিনটা মনকে ভালো করে দেয়। রাতের বেলা একটা ট্রাক ভর্তি কিছু সামান নিয়ে এরা সবাই আনিলের বাড়িতে আসে। মাল সামান নামাচ্ছে, অনিল টের পেয়ে বাইরে এসে দেখে এই অবস্থা। আরে এসব কি? কিছু না, তুই চুপ থাকতো দোস্ত। আরে বাবা, এসব সামান আমার বাড়িতে পড়েই ছিল, এগুলো আমাদের কাজে লাগে না, তুই রেখে দে, আবার যখন নতুন কিনবি আমাদের গুলো ফেরত দিয়ে দিবি। চুপ থাকতো। আর ওই যে ভাঙ্গা মচকা একটা মোটর সাইকেল দেখছিস, ওটা একটু সাবধানে রাখিস। খুব ভালো যে তা না, কিন্তু আমার বাবার শেষ চিহ্ন তো, তা একটু ইমোশন জড়িয়ে রয়েছে। আচ্ছা নিয়ে যা, একটু ঘরে নিয়ে যা। মানে একটা সংসার করতে যা যা লাগে, খাট মাঠ থেকে শুরু করে সবকিছু বন্ধুরা মিলে আরেক বন্ধুকে দিয়ে দিল। ব্যাপারটা কল্পনা করতে পারছেন কতটা গভীরতা বুঝায় এটা? সব রেডিমেডি করে দিয়ে চাটা খাচ্ছে। আপনার বউ খুশি বলে যে সে যে প্লেসে কাজ করে সেখানে একটা পোস্ট ফাঁকা আছে, চাইলে আমরা তার সঙ্গে সেখানে যেতে পারে। এই অবস্থায় অনিল তো রাজি নয়, কিন্তু সবাই তাকে সাহস দেয় যে এতে তার সময়ও ভালো কাটবে আর কাজটাও তো ভারী নয়, সমস্যা হবে না। এখানে আমলা আর অনিলের মাঝে যে একটা কেমিস্ট্রি দেখা যায়, খুব সুন্দর লাগে। মানে আমলা রাজি, সে কাজে যাবে। ওকে, কথাবার্তা বলে সবাই যাবে। অনিল আপুনিকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয় যে সে তার অনেক বড় উপকার করলো। পরের দিন থেকে অনিল কাজে যায়। মানে এখানে একটা কেবল সার্ভিস ডিলারে টেকনিশিয়ান হিসেবে অনিল কাজটা পেয়েছে। প্রথম কাজটাই করে অ্যান্থনি চার্চের ফাদারের বাড়িতে। তিনি অনিলকে টিপসও দেয় আর সময় পেলে চার্চে আসতে বলে। একজন এসে বলে, ফাদার ডারবিন আপনার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে। একটু পর ফাদার আসে। ডারবিন তুমি এখানে রাস্তায় ভুলে এলে নাকি? ডারবিন বলে, না ফাদার, আমি ডারবিন আর আগের মতো নেই, আমার মনটা কেমন জানি হয়ে গেছে, কেমন জানি লাগছিল, এখানে এসে ভালো লাগছে। তো কি ব্যাপার বলো? ডারবিন বলে, ফাদার জীবনে তো অনেক পাপ করেছি, ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই, তাই আমি তার সামনে দাঁড়াতে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই চার্চটাকে আমি নতুন করে কাজ করব। এটা তো অনেক পুরনো হয়েছে, একটু নতুন করে আমি সংস্কার করব। ফাদার বলে, ঠিক আছে, কিন্তু হুট করে তুমি? ডারবিন বলে, ফাদার জিজাস আমার স্বপ্নে এসেছিল, তিনি বলেছেন আমি যেন তার ঘরের খেয়াল রাখি। ফাদার বলে, ঠিক আছে, কাজ শুরু করে দাও। ব্যাস পরের দিন থেকে কাজ শুরু হয় ধুমসে। চার্চের পাশে আবার অ্যান্সির স্কুল। কাজ দেখার বাহানায় ডারবিন সারাক্ষণ এখানেই লেগে থাকে। ফাদার এসে জিজ্ঞেস করে, বেটা কাজ তো ওদিকে চলছে, তুমি এদিকে কি দেখো? ডারবিন বলে, আরে কিছু না ফাদার, আমার এনার্জি এদিক থেকে আসে তো তাই। যাক, এর সঙ্গে পার হয়ে যায় আরো কিছু দিন। এরাও চার্চে আসে, প্রে করে। অনিল তার বাচ্চার জন্য প্রে করে। পরের দিন ছিল তাদের ম্যারেজ ডে, সবাই মিলে সেটা পালন করে। এরপর একটা মিউজিক দিয়ে ক্যামেরা বেশ কিছুক্ষণ এদেরকেই ফলো করে। মানে অনিল আর আমরার রোমান্টিক মুহূর্ত আমাদের দেখানো হয়, কিভাবে তারা একে অপরের সঙ্গ দিচ্ছে, তাদের মাঝে কতটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, বন্ডিং রয়েছে, বেশ ভালো সময় তারা পার করছে। ও হ্যাঁ, মাঝে আবার অনিল টাকা দিয়ে আমরা সেই চেনটা ফিরিয়েও এনে তাকে দেয়। তারপর ক্যামেরা এদের আরো একটু খুনসুটি দেখিয়ে সিন সামনে আসে নতুন চার্চের উদ্ভাবনের দিনে। চার্চটাকে বেশ সুন্দর করে ডিজাইন করা হয়েছে, সবার বেশ ভালো লাগে। ডারবিন সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, এটা তার মেয়ে অ্যান্সিও এসেছে, দেখা সাক্ষাৎ হয়। এখানে প্রথমবারের মতো ডারবিনের সামনাসামনি হয় অনিল। খুব সাধারণ মোলাকাত ছিল এটা। পরের দিন আমরাকে টেস্ট করাতে
নিলে ডক্টর বলে সব ঠিকঠাক আছে, কিন্তু তোমায় আরো খাবার দাবার ভালো করে খেতে হবে, কারণ বাচ্চার ওজন কম দেখাচ্ছে, খেয়াল রেখো। ঠিক আছে ডক্টর। সেখান থেকে বের হয়ে আরো টুকটাক বাজার সদাই করে এখন বাসায় ফিরবে। আমলা বলে তার মোবাইল রিচার্জ দরকার। অনিল তাকে রেখে রিচার্জ করার জন্য সামনের দোকানে যায়। আমলা দাঁড়িয়ে আছে, শক্ত হয়ে বসুন, এবার আপনার হুঁশ উড়ে যেতে চলেছে। অনিল দোকানে ছিল, হুট করে কানে একটা শব্দ আসে, চমকে ওঠে, তারপর দোকান থেকে দৌড় দেয়, দেখে আমলা পড়ে আছে এখানে, আর তার সামন দিয়ে বাইকে করে দুইটা ছেলে, একজনের হাতে আমলার চেন। অনিল তাদের ধরতে দৌড় দেয়, এরা বাইক জোরে টান দেয়, অনিল ধরতে পারে না। ওদিকে আমলা চিল্লাচ্ছে, কি হলো? তো আমলা যখন এখানে দাঁড়িয়ে ছিল, এই হারামিরা তার চেন ছিনতাই করতে চেন ও ওড়না সহ টান দেয়। চেন খুলে এলে তাকে আবার এমন করে ধাক্কা দেয় যাতে তাদের ধরতে না পারে। আমলা এইভাবে সামন দিকে হয়ে ধাম করে পড়ে যায়, আর একটা চিল্লানি দিয়ে ওঠে, যেটা অনিলের কানে পড়েছিল। এত জোরে তার ব্যথা লেগেছে যেন জানটা বের হয়ে যাচ্ছিল। এমত অবস্থায় কি হতে পারে বুঝতে পারছেন? বাচ্চার কথা পরে ভাবুন, সে কতটা আঘাত পেয়েছে এটা ভাবুন। অনিল দৌড়ে এসে উঠায়, আমলা রক্ত ভাঙতে শুরু করেছে। অনিল তো যেন জানটা বের হয়ে যাচ্ছে। আমলা কোলে উঠিয়ে নিয়ে দৌড়াতে থাকে, কোনো মতো একটা অটোতে উঠায়। এত পরিমাণে ব্লিডিং হতে থাকে যে অনিলের পুরো শরীর মেখে যায়। এই যে কেমন ব্যথা তা জাস্ট মেয়েরাই জানে। পাশের একটা হসপিটালে নিয়ে আসা হয়। চোখের পলকে হাসি খুশি একটা মুহূর্ত কি হয়ে গেল। অপেক্ষা করছে, একটু পর তার বন্ধুরা আসে। অনিল বলে, আমার বেবিটা আর নেই রে বলে কান্নায় ভেঙে পড়ে। না জানি আমলা আর কতটা কষ্ট হচ্ছে। অনিল অনেকটা ভেঙে পড়ে, সে নিজেকে থামাতেই পারছিল না। খানিকক্ষণ পর কোনো মতে নিজেকে একটু শক্ত করে থানায় আসে কমপ্লেন করতে। জ্যাকসনের রিয়াকশন খুব একটা ভালো না। কত টাকার চেন ছিল? অনিল বলে, চেনের কথা ছাড়ুন স্যার, আমার বাচ্চা। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। জ্যাকসন বলে, ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখছি, আপনি ধৈর্য রাখুন, দেখি কি করা যায়। আমরা কোনো রিয়াকশন নেই, সে জাস্ট চুপ। থানা থেকে আপনি তাকে হসপিটাল নিয়ে আসে, আমরাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। সে আমরাকে আর কি বলবে? আস্তে করে পাশে এসে বসে, তারপর ভরসা আর সাহসের হাত বাড়িয়ে দেয়, সান্ত্বনা দেয়, চিন্তা করো না। আমরা চোখের পানি মুছে নেয়। হসপিটাল থেকে বাসায় ফিরে এবার তাদের নর্মাল জীবনযাপনটা নষ্ট হয়ে যায়। বাচ্চাকে নিয়ে তারা কতটা আশাবাদী ছিল, কতটা স্বপ্ন দেখেছিল, সব নষ্ট হয়ে গেল। ব্যথা তো লাগবেই, চোখের পানি ফেলা ছাড়া দুজনের আর কিছুই করার নেই। দুজনেই একেবারে শান্ত হয়ে গেছে, বাট যা হয়েছে তাকে তো আর ফেরানো যাবে না। মনের কষ্ট মনে চেপে রেখেই দুজন কাজে ফেরে। মাঝে বেশ কিছুদিন পার হয়ে যায়। অনিল একটা বাড়িতে কাজে আসে, মালিকের নাম আয়াপ্পান, সঙ্গে তার দুইটা চেলা। আরে প্রবলেম এখানে, ওখানে না দেখে এখানে দেখতো। অনিল বক্স খোলে। আয়াপ্পানের মা উঠতে পারে না, কিন্তু বিড়ি ঠিকই ফুকাতে পারে। আয়াপ্পানের গার্লফ্রেন্ডের ফোন আসে, তাই সে একটু বাইরে যায়। একটু পর বুড়ি অনিলকে পানি নিয়ে আসতে বলে, দিতে গেলে বলে ওদের দে। অনিল এখানে দেখে কি যেন দেখে খুব অবাক হয়ে পড়ে। আমাদের দেখানো হয় এই হালা দুইটা লোকরে উঠিয়ে এনে এইভাবে ধরে রেখেছে, মানে এটাই এর প্রফেশন। অনিল হা করে আছে। আয়াপ্পান আসে, তুই ওখানে কি করছিস? রেগে যায়। অনিল বলে, ভাই আন্টি ডাকলো। আয়াপ্পান তার মায়ের উপরও রেগে যায়। যা দেখেছিস কাউকে বলার দরকার নেই, দেখি তোর আইডি কার্ড দেখি। একে বলে, যা ফটোকপি করে নিয়ে আয়। এ যদি কাউকে বলে তাহলে তো ধরতে হবে, তাই না? যা টিভি ঠিক করে দে। কথা হচ্ছে ওই সময় সেই ছিনতাইকারী সেদিক দিয়েই যেতে একজনের সঙ্গে বাইক নিয়ে ঝামেলা হয়। অনিলের নজর পড়ে তার দিকে, চিনতে পারে এটা তো সেই ছেলে। বের হয়, ডাকে, থাম। হারামে অনিলকে দেখে চিনতে পারে এ তো সেই লোক। সে গাড়ি টান দেয়। অনিল তার ফটফটি নিয়েই পিছু নেয়। এখানে গাড়ির তো ছিনতাইকারীটাই বড়, কিন্তু মনের জোর অনিলের বেশি, তাই গাড়ির স্পিডও বেড়ে যায়। ফোন করে তার বন্ধুদের আসতে বলে। অনেকটা চেজিং এর পর অনিল তাকে ধরে ফেলে। কোনো কথা নেই ভাই, আগে শালার বিচি ফাটি ফেলাও। শালা অনিল তাকে মারছে। একটু পর তার বন্ধুরা এসে অনিলকে ধরে। লোক সংখ্যা তাদের বেশি, তাই অনিল একটু মার খায়। বাট যে পরিমাণ রাগ তার মনে, সে সবাইকে সাইজ মাইজ করে এগে ধরে পেটায়। নিয়ে শালা উগান্ডার জায়েদ খান। আর করবি এসব? মেরে মুরে অনিল তাকে ধরে থানায় নিয়ে আসে। কনস্টেবলকে বলছে, স্যার এই সেই হারামে যার জন্য আমার বাচ্চা জ্যাকসন আসে। কি হচ্ছে এখানে? অনিল বলে, স্যার এই সেই। এবার জ্যাকসন তার রূপে ফেরে। সে উল্টো অনিলের উপর রেগে যায়। আবে তুই ওকে মেরেছিস কেন? ও কি করেছে না করেছে সেটা আমরা দেখবো, তুই ওকে মেরেছিস কেন? অনিল তো অবাক, কি বলছে? স্যার ও জ্যাকসন অনিলকে ধাক্কা মেরে বাইরে পাঠিয়ে দেয়। অনিল যেন আকাশ থেকে পড়লো। জ্যাকসন উল্টো তারই কেয়ার করছে। বালাজি মানে সেখানকার হেড কনস্টেবল অনিলকে সাইডে নিয়ে যায়। বেটা একটু চুপ থাক। জ্যাকসন একে সঙ্গে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর অনিলের ফ্রেন্ডরা আসে। তারা এখানে আরেক নিউজ দেয় যে অনিল যাকে মেরেছে ওর নাম ডিকসন, ডারভিনের ছোট ভাই। হলো একটু পর ডারভিন থানায় আসে। জ্যাকসন বলছে, এই হারামি কি করেছে দেখেছো? ডারভিন রেগে যায়। আবে টাকা লাগতো আমায় বলতিবে, এসব করতে গেলি কেন? আচ্ছা জ্যাকসন, আমি ওকে নিয়ে যাচ্ছি। দেখে তার ভাই ভালোই মার খেয়েছে। ডারভিন নিয়ে যাচ্ছে, এরা তো বাইরেই ছিল। দেখে দেয় ভাই ও
ও মেরেছে। ডারভিন আনিলের কাছে আসে, তারপর কিছু টাকা বের করে আনিলের সামনে ধরে বলে, এটা রাখ, নতুন চেন কিনে নিস। কেমনটা লাগে বলুন? আনিলের চোখ থেকে পানির ফোঁটা টপ করে পড়লো। তার বাচ্চা মরেছে আর সে টাকা দিচ্ছে। আনিল ধাম করে একটা ঘুষা দেয় ডারভিনকে। পরিবেশ আরো ঘোলাটে হয়ে যায়। আনিলের ফ্রেন্ডরা তাকে থামায়, ডারভিনের কাছে ক্ষমা চায়, ভাই এই আপনার ব্যাপারে জানে না, প্লিজ ক্ষমা করে দিন। ডারভিন টাকা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরা আনিলকে শান্ত করছে, আর কি করছিস তুই? ডিকসন যেই বলে, ভাই ওকে ছেড়ে দিলে কেন? ওকে আমি। ডারভিন রেগে যায়, একটা দিব শালাকে, চুপ কর হারামজাদা, কালকের মাঝে দেশ ছেড়ে চলে যাবি, নয়তো তোর লেচু ফাটায় ফেলবো। আর ওকে আমি দেখে নিচ্ছি কার গায়ে হাত উঠিয়েছে, ও বুঝবে ঠেলা। সিন কিছুক্ষণ পর আমরার কাছে নিয়ে আসে। যে বই পড়ছিল আনিল বাসায় আসে। তার অবস্থা দেখে সে ভয় পাচ্ছে। কি হয়েছে তোমার, কি করেছো? আনিল বলে, আজ ওর দেখা পেয়েছিলাম, ওকে মেরেছি। কে, কাকে মেরেছো? যার জন্য আমাদের বাবু হারিয়েছি, ওর দেখা পেয়েছিলাম, মেরেছি ওকে, অনেক মেরেছি। তারপর পুলিশের কাছে নিয়ে গেছি। পুলিশ কি করলো জানো? উল্টো তাকে হেল্প করলো। এখানকার লোকাল গুন্ডার ভাই সে, আর সেই গুন্ডাটা আমার টাকা দিচ্ছে যাতে নতুন চেন বানিয়ে নিই। বাচ্চার ব্যাপারে তাদের কোনো পরোয়াই নেই, দেখেছো? বলে কাঁদতে কাঁদতে ক্লান্তির ভারাক্রান্ত মাথাটা আমরার কাঁধে দিয়ে মনটাকে হালকা করে। মনটা খারাপ, তাই পরিবেশটাও শান্ত। চুপচাপ দুজনে শুয়ে পড়ে। তারপর যখন সকালে সিন শুরু হয়, কাহিনীর আলাদা একটা ট্র্যাজেডি শুরু হয়। আনিল ঘুম থেকে জাগনা পায়, চোখ মেলাতে পারছে না, মাথাটা খুব ধরেছে। তারপরে ওঠে, রুমের পরিবেশ ভালো লাগে না। আমরাকে ডাকে, তারও একই অবস্থা, যেন মাল খেয়ে ঘুমিয়েছে। টলমল করতে করতে আনিল রুম, কিচেন, বারান্দায় এদিকে এসে দেখে তাদের রুমে আল্লাহর ওয়াস্তে একটা জিনিসও নেই, সব চুরি করে নিয়ে গেছে। প্রতিবেশীরা জমা হয়। বাড়িওয়ালি বলে, বেহুশের মেডিসিন নাকে দিয়ে খাট থেকে শুরু করে বাথরুমের ব্রাশ অব্দি নিয়ে গেছে। মানে জাস্ট দুইটা মানুষ আর তাদের পরনের কাপড় ছাড়া সবকিছু চুরি করে নিয়ে গেছে। আমরা আনিলের দিকে তাকাই। আনিল তো বুঝতে পারছে না কি করবে, মনটা খারাপ। পরে থানায় আসে, কিন্তু তার কথা শোনার মতো না টাইম আর না মানুষ থানায় আছে। জ্যাকসন তো আর মানুষের কাতারে পড়ে না। আনিল মনে হচ্ছে পাথর হতে চলেছে। বন্ধুরা এসে তাকে নিয়ে যায়। বাড়িতে কোনো সামান যেহেতু নেই, তাই আবার নতুন করে কিছু জিনিস কিনে দেয়। পরের দিন আনিল আবার কাজে যাবে, তাই বাইকটা নিতে আসে গ্যারেজে। কারণ সে বাইকটা গ্যারেজেই রেখে গিয়েছিল, একটু প্রবলেম হয়েছিল, তাই বাইকটা ঠিক আছে, বেঁচে গেছে। কাজে আসে, বাইক নিচে রেখে আনিল লাইন সারাতে ও পড়ে যায়। কাজ বাজ শেষ করে এসে দেখে জাস্ট তার হেলমেটটা পরে রয়েছে, বাইকটা সেখানে নেই। কেমনটা লাগে? আনিল তো অবাক হচ্ছে, এসব কি হচ্ছে তার সঙ্গে, বাট কিছু করার নেই, বাইক চুরি হয়ে গেছে। থানায় আসে রিপোর্ট করাতে। কনস্টেবল লিখছে। জ্যাকসন এসে ঝামেলা বাঁধায়, কিরে কি বাইক হারিয়েছে, কি বাইক ওটা বলতো দেখি। আনিল বলে, স্যার অমুক। জ্যাকসন বলে, আরে আরে রে, ওই খাটারা আবার কে চুরি করবে, ছাড় তো। আনিল একটু প্রতিবাদী কণ্ঠে যেই বলে, কোনটা পুরি চুরি করেছে সেটাই তো জানতে এসেছি স্যার। জ্যাকসন আনিলকে ধরে, কিরে থানায় এসে উঁচু গলায় কথা বলছিস শালা। আনিল বলে, আইনের ড্রেস পরে আপনি যদি এমন করতে পারেন তাহলে আমরা কেন পারবো না? না, কথায় আছে না, উচিত কথায় তালই বেজার। আনিলকে 2 ঘন্টার জন্য জেলের ভিতরেই রাখে। 2 ঘন্টা পর আনিল বাসায় এসে দুজন ফ্লোরেই ঘুমাচ্ছিল। গভীর রাতে দরজায় খুব জোরে জোরে কেউ শব্দ করে। আনিল তো লাফিয়ে ওঠে, লাইট আর একটা লাঠি নিয়ে আস্তে আস্তে দরজা করে, কিন্তু কেউ নেই। বাইরে এসে দেখে, আশেপাশে ভালো করে খোঁজে, কেউ নেই। পরিবেশটা বেশ ঘোলাটে। তখনই আনিল তার মাকে কল করে, কথা বলে না। এপার থেকে বুড়ি বলে, বেটা আনিল, আনিল বলছিস, কি হয়েছে বেটা? মা একটু উল্টো পাল্টা বলেছে বলে একবার কলও দিলি না, এতদিন হয়ে গেল। কান্না শুরু করে, আমি ভুল করেছি বেটা, বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দিয়ে তোরা ফিরে আয়। আনিলও কথা বলতে পারছে না, কারণ তার সঙ্গে যা যা হয়েছে সে কি বলবে। ঠিক আছে মা, পরে কথা বলবো নি বলে ফোনটা রেখে দেয়। পরের দিন বন্ধুদের সঙ্গে ছিল, কথা ওঠে এসব ডারভিনের কাজ সে বদলা নিতে এমন করছে, কারণ ডারভিনের বাপদা যারা চোর ছিল তারা এইভাবেই বদলা নেয়। আনিল বুঝতে পারে তার জন্য তার বন্ধুদেরও ঝামেলা হতে পারে, তাই সে তাদের কিছুদিন তার থেকে দূরে থাকতে বলে বিকেলে চলে আসে ওই আয়াপ্পানের কাছে। কি ব্যাপার তুই এখানে? ভাই হেল্প লাগবে। কি হয়েছে? আনিল সব খুলে বলে কি কি তার সঙ্গে করেছে ডারভিন। আয়াপ্পান বলে, দেখ ভাই, ডারভিন খুব ভয়ানক এক ব্যক্তি, ওকে দেখতে খুব সাদাসিধে মনে হয়, কিন্তু খুব খারাপ। ও তোকে টার্গেট করেছে মানে তোকে ছাড়বে না, আমরা ওর কিছু করতে পারবো না। চেলা একটু পাম টাম দেয়, ভাই আপনাকে দ্বারা হবে না, এটা কথা বললেন। আয়াপ্পান বলে, ঠিক আছে, ওর গলা কেটে দেবো। আনিল বলে, আরে না না না, ও সব লাগবে না, আমি জাস্ট ওকে ছটফট করাতে চাই, ও যেন বুঝে কেড়ে নেওয়া কেমন লাগে। আয়াপ্পান বলে, তাহলে ওর থেকে বদলা নিতে হলে আমাদের আগে টাকার প্রয়োজন। তুই তো ফকির, তো একটা কাজ করা হোক, আয়াপ্পানের মেয়েকে আমরা টার্গেট করি, তাকে উঠিয়ে আনতে পারলে 10 লাখ কোনো ব্যাপারই না। প্ল্যান ঠিক হয়, ডারভিনের বাচ্চাকে উঠিয়ে আনবে। ব্যাস, পরের দিনের পার্টিরা চলে আসে স্কুলে ডারভিনের মেয়েকে উঠাতে, কিন্তু দেখে ডারভিনের মেয়ে স্কুল বাসে নয়, ডারভিন নিজেই তাকে রাখতে আসে। তার মানে এখন রিস্ক নেওয়া যাবে না। পরের টিফিনের সময় আয়াপ্পান টোপ ফেলে। এরা বলছে, ভাই কঠিন শিকারী, সে কখনো খালি হাতে আসে না, নিশ্চয়ই বাচ্চাকে আনবে। একটু পর আয়াপ্পান বাচ্চাকে তো উঠায়, কিন্তু সে তার হাতে কামড় দেয়। আয়াপ্পান সহ্য করতে না পেরে বাচ্চাকে রেখেই দৌড় দেয়। এটা তো মজা নিচ্ছে, থু এই তুমি ভিলেন। যাক, এরপরে এই 1.5 ফুটা আলম কাকা বুদ্ধি দেয়, বাচ্চাকে দিয়ে কাজ হবে না, আমাদের আরেকটা আইডিয়া আছে। কি আইডিয়া? ওই যে দেখো, ডারভিনের আরেক ভাই বিল্লি, হিরো হওয়ার জন্য ও সব করতে পারে, ওকে উঠানো ইজি হবে। তারপর ওর ভাইকে আমরা জানাবো, ও
ওকে। এ ডাক দেয়, এ বিল্লি। বিল্লি আসে, এ কি খবর ভাই, তুমি কে? আরে আমাকে ভুলে গেছো, মিয়া, একসঙ্গে কাজ করলাম। ও সরি ব্রো, ভুলে গেছি। আচ্ছা শোন, তোর জন্য না মুভিতে একটা ক্যারেক্টার পেয়েছি, তাই এলাম, করবি নাকি? কি বলছিস ভাই, সত্যি মুভিতে ক্যারেক্টার? আর আমি করবো না? সমস্যা না, আমি করবো। ওকে তাহলে চল। বিল্লি গাড়িতে ওঠে। কোথায় যেতে হবে ভাই? আরে চল বলছি। সবার সঙ্গে পরিচিত হয়, কেউ ক্যামেরাম্যান, কেউ ডিরেক্টর। অনিল হলো ফাইট মাস্টার। বিল্লি তার সঙ্গে কথা বলে, হ্যালো মাস্টার, আমি একটু ভালো করে ফাইট শিখাবেন কেমন? তাকে নিয়ে আসে তাদের আড্ডাখানায়। বিল্লি বলে, এটা আবার কেমন জায়গা ভাই? মনে হচ্ছে কোনো ডাকাতদের আড্ডাখানা। এ বলে, আড্ডাখানা ঠিকই আছে, কিন্তু ডাকাত তো আর নেই। আচ্ছা ভাই শোন, তোর প্রথম শট হলো তোকে উঠিয়ে আনা হয়েছে, এখন তুই নিজেকে বাঁচাতে তোর ভাইকে ফোন করে মুক্তিপণের ব্যাপারে বলবি। ও তাই? ফিল আনার জন্য আমার একটু হাত বেঁধে দাও। বাহ, ভালোই হলো, কিছু করতে হচ্ছে না। এ অ্যাকশন বলে ডারবিনকে কল করে বিল্লিকে ফোন দেওয়া হয়। বিল্লি কান্না কান্না ভান করে ডারবিনকে বলে তাকে বাঁচাতে। এরা তাকে উঠিয়ে এনেছে, তাকে মেরে ফেলবে। ডারবিন ভাবছে, শালা এ আবার কি যে আমার ভাইকে উঠিয়ে নিল। কল কেটে গেছে। এরা আবার দেয়। এবার অনিল কথা বলে। অনিল তার পরিচয় দেয় আর তার থেকে 10 লাখ টাকার ডিমান্ড করে। ডারবিন কিছু না বলে আবার কল কেটে দেয়। কি হলো? এরা আবার দিয়ে বলে, ডারবিন বলে, শোন বেটা অনিল, তোর হাতে 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টার মাঝে ওর সঙ্গে কি করবি কর, তারপর আমি তোকে খুঁজে বের করছি। হলো? কাজ তো হলো না। এরা ভয় পাচ্ছে, এ তো নাম বলে দিয়েছে, না জানি এবার কি হবে। এমনিতেই ভাবনায় আছে এবার কি করবে। এর মাঝে বিল্লির সময় বলতে থাকে, ভাই আমার কি অ্যাক্টিং ঠিক নেই? মাস্টার কি করতে হবে বলুন আমায়, আমি সব করবো, বলুন। অনিল বলে, ভাই তুই যা তো এখান থেকে। সে ছাড়ছে না। মাস্টার দেখুন আমার ছবি দেখুন, আমি পুলিশ, জজ, উকিল, জোকার সবকিছু করতে পারবো। দেখুন দেখুন। ছবির মাঝে কিছু একটা অনিলের নজরে পড়ে। এই ছবিটা দেখি দেখি, পিছনে পিছনে আরেকটু, ওই আগেরটা। দেখতে দেখতে এই ছবিতে থামে। আরে মাস্টার, এটা আমাদের পার্সোনাল। অনিল ফোনটা নিয়ে ভালো করে ছবিটা দেখে বলে, আরে এটা তো সেন্ট অ্যান্থনি চার্চের মূর্তি, এখানে কি করছে? ভাই ফোন দিন, এসব দেখা যাবে না, পার্সোনাল ব্যাপার এগুলা। তাই কি আর হয়? আয়াপ্পান দেখে বলে, এটা তো ডারবিনের মুরগির ফার্ম। এবার অনিল হিরোকে ধরে ফেলে। বল কি হচ্ছে এখানে, বল। বয়সে বলে, মাস্টার ঠিকই বলছেন, এটা চার্চের সোনার মূর্তি। চার্চ আবার নতুন করে বানানোর নামে আমরা এই মূর্তি সরিয়ে সেখানে ডুপ্লিকেট মূর্তি রেখে দিই। এটা সেই ছবি। এ কাট কাট বলে একে শান্ত করায়, মানে একে বোঝায় যে এটা জাস্ট অ্যাক্টিং ছিল। অনিলের মাথায় কিছুটা একটা ঢুকছে। পরের দিন সিন একটা গোপন জায়গাতে আসে। পরিবেশ, কথাবার্তা আর লোকজন দেখে বোঝা যাচ্ছে ডারবিন সেই মূর্তির ব্যাপারে ডিল করছে, মানে এদের কাছে বিক্রি করবে। কথা চলছে, এর মাঝে ডারবিনের ফোন একটা ছবি চলে আসে। ডারবিনের তো হুঁশ উড়ে যায়। এটা কে? তার লোককে ফোন করে দেখতে বলে মূর্তি ঠিকঠাক আছে কিনা। সে চেক করতে গিয়ে দেখে মূর্তি সেখানে নেই। ডারবিন রেগে যায়, রামগাদা, তোকে কি জন্য সেখানে রেখেছি, তাড়াতাড়ি মূর্তি খুঁজে বের কর। মূর্তির কি হয়েছে? অনিল চুরি করেছে। অনিল বলছে, আপান ভাই এবার তুমি দেখে যাও আমি কি করি। সিন কাট করে ডারবিনের অফিসে আসে। অনিল সেখানে অপেক্ষা করছে, পেছন থেকে তাকে কেউ মারে, মানে ডারবিনের লোকজন আর কি, ধরে ফেলে তাকে। ডারবিন বলে, শালা তোর কলিজায় কত বড়, আমার মূর্তি চুরি করে আমার এখানে এসেছিস ডিল করতে। অনিল বলে, ভাই জায়গা তোর, লোকজন তোর, জোর দেখাচ্ছিস তুই, সেই জন্য চল সবাইকে ছাড়তে বল, এক এক করে আসতে বল, দেখি কে পারে। এটা তো ইগোতে লাগানোর মতো হিট। ডারবিন সবাইকে ছেড়ে দিতে বলে সে তার সঙ্গে লাগতে যাবে, বাট সে মার খায়। মানে অনিল একেবারে ডিজে টিল্লুর বিট উঠায়, তারপর তার লোকদেরও পেটায়। এরপর থামে, চল কথা বলবো, আরামসে বসে। তারপর অনিল বলে, শোন ডারবিন, আমি জানি এটা চার্চের মূর্তি, আসলটা এখন আমার কাছে, ডুপ্লিকেটটা চার্চে রয়েছে। এটা যদি লোকজন জানে তোকে তো এমনি কেলিয়ে মেরে ফেলবে। বাকি আমাকে কিছু করতে পারবি না, কারণ তুই ডিলারদের থেকে অলরেডি টাকা নিয়ে খেয়ে ফেলেছিস। সো অযথা সময় নষ্ট না করে ডিলে আয়। আমি তোকে তোর মূর্তি ফেরত দিব, বিনিময়ে তুই আমার যে যে জিনিস নিয়েছিস সবকিছু ফেরত দিয়ে দিবি। তারপর আমাদের মাঝে কোনো ঝামেলা থাকবে না। আমার বাচ্চা হারিয়েছি, সেটার কষ্ট না হয় আমি আর আমার বউ মিলেই সহ্য করলাম, কিন্তু ঘরের যে জিনিসপত্র যেগুলোতে আমাদের ভালোবাসা মিশে আছে, বন্ধুদের অবদান মিশে আছে, সেগুলো সেম পুঙ্খানুপুঙ্খানুভাবে ফেরত চাই। ডারবিন বলে, ঠিক আছে। অনিল বলে, আরেকটা কথা, এরপর যদি আমার বউ বা আমার বন্ধুদের কারো পাশে তোর লোকদের দেখি তাহলে ডিল ক্যান্সেল হয়ে যাবে। সেটাও ঠিক আছে। তারপর অনিল এদের আরেকটা ঝটকা দেয়। কি করে? সে পকেট থেকে কিছু কাগজ বের করে তার ঘরে কি কি জিনিস রয়েছিল সবকিছু সে লিস্ট করে রেখেছে, সেগুলোর নাম বলছে। মানে দা বটি শাবল, হাড়ি পাতিল টাবল, যত যা ছিল সবকিছু লিস্ট সে তাদের শোনায়। এরা তো শালায় তো মাল একটা। আচ্ছা এ অবধি না হয় ঠিক ছিল। এবার অনিল বলে, আর ভাই এই যে কদিন তোমরা আমায় জ্বালিয়েছো, এর জন্য আমার যে ঘুম হলো না, প্রবলেম হয়েছে, এর জন্য তোমায় জাস্ট 10 লাখ টাকা আমায় দিতে হবে, এটুকু হলেই হবে। বেচারা ডারবিনের ফেস দেখুন, মনে হচ্ছে মেলায় ফুলানো বেলুন একটু বেশি ফুলে গেছে।
কপাল। ডারবিন একে জিজ্ঞেস করে মাল সামান কই? সে বলে ভাই সব তো বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে গেছে। ডারবিন বলে আগে খাটের খোঁজ নেই, তা না হলে এ টাকার অ্যামাউন্ট বাড়িয়ে দিবে। খাট কোথায় আছে? ভাই চলে আসে খাটের কাছে। তো বাংলাদেশি নুরা ফাতেহি আর ইন্ডিয়ান জায়েদ খান সেই খাটে আজ বিড়াল মারতে চলেছে। আয় হায় ইতনা খুশ দিদি। দুজনে প্ল্যান করছে আজ তারা লুডো কিং খেলবে। তার আগে একটু নার্গিসের গান শুনে জোশ উঠিয়ে নিচ্ছে। তো তারা ময়ে ময়ে গাইতে গাইতে রেডি হচ্ছে, দরজায় নক পড়ে। আবে কে বে এই সময় ডিস্টার্ব করছে? দেখে ডারবিন। ভাই আপনি? ভাই সামনে দাঁড়িয়ে আর কি বলবে? ডারবিন বলে তুই যে খাটে আজ ময়ে ময়ে করতে চলেছিস আমার ওই খাটটা লাগবে এক্ষুনি। ভাই কি বলছেন? মাত্র টুকি টুকি খেলতে রেডি হচ্ছিলাম। আবে কথা কম বল, যা বলছি তাই কর, আমার এখনই লাগবে। শেষমেশ কাকু অনুরোধ করে ভাই জাস্ট একটা ঘন্টার জন্য একটু আমার সময় দাও, এইটুকু হলেও হবে। এরাও বলে ভাই দিন। বেচারা ডারবিন বলে ঠিক আছে যা, 1 ঘন্টা পার যেন হয় না। সে ভিতরে গেলে এ বলে ভাই খুব তো গরম, তো ওকে একটু বলুন জানালাটা খুলে রাখতে। কঠিন। যাক এরা ওদিকে বাঁশ কাটুক। এই 1 ঘন্টা এরা কি করবে? বসে বসে জায়েদ খানের মিউজিক ভিডিও দেখছে। এরপর শুরু হয় খোঁজদার সার্চ হান্দি পাটিল অফ আনিল। যেখানে যেখানে যা যা ছিল এক এক করে সব খুঁজে খুঁজে আনিলকে এনে দেওয়া হয়। যে যে জিনিস তার সেম ছিল সেম ভাবে তাকে এনে দেওয়া হয়। এভাবে নিতে নিতে শেষে ফ্রিজ যার কাছে দিয়েছিল তার কাছে আসে এক মুরব্বী, যে ফ্রিজে মাছ রেখে তার ভিতরে সোনার কারবার করে। কাকু বলে ফ্রিজ তো ছিলই, কিন্তু লাস্ট চালানে কাস্টমস হামলা করেছিল, তাই ফ্রিজ ফেলে দিয়েছি পানির মধ্যে। তো কি পরে উঠাননি? দাদু বলে ভিতরের সব সোনা উঠিয়ে নিয়েছি, কিন্তু ফ্রিজ তো উঠিয়ে নেইনি। হা হা হা। হলো এবার কি হবে? অনিলকে জানানো হয় এই অবস্থা। এখন কি হবে? অনিল বলে আমি কি জানি, আমার তো ফ্রিজ চাই বাস। ডুবুরি নামিয়ে দিয়ে খোঁজা শুরু করা হয়। ভাই তো আরাম করছে, ডারবিন লোক দিয়ে খোঁজাচ্ছে। দাদু বলে আর এভাবে না খুঁজে ওকে একটা নতুন নিয়ে দে, তাহলে তো হয়। ডারবিন বলে ওই শালা বদলা নিচ্ছে, নতুন নিবে না। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে যায়, কিন্তু তার অবস্থা ভালো না দেখে অনিল বলে ভাই আমার তো ফ্রিজ ছিল, এটা তো মামুন মানে ভাঙ্গারি হয়ে গেছে। আচ্ছা ভাই একটা কাজ করুন, আমাকে নতুন একটা নিয়ে দিন, স্যামসাং এর ডাবল ডোরওয়ালা নাকি। শুনে তো এরা ঝটকা খায়, শালা সময় গেল টাকাও গেল। দাদু বললোই নতুন নিয়ে দিতে। শিট। রাতে ডারবিনের লোকেরা বলে ভাই তুমি কেন ওকে সহ্য করছো, শালাকে মেরে দিলে কি হবে? ডারবিন বলে যে খেলা হারতে হারতে জিতা যায় সেটার মজা আলাদা হয়। এখন তো জাস্ট ওর বাইকটা বাকি আছে, ওইটা দিয়ে দে, তারপর আমি ওকে দেখাবো ও কার সঙ্গে পাঙ্গা নিয়েছিল। একজন এসে বলে ভাই বাইকের খোঁজ পাওয়া গেছে, কই আছে? সে বলে আপনার বন্ধু সোলেমানের কাছে। সোলেমান হলো ডারবিনের 1 নম্বর শত্রু। আনিলের বাইক তার লোক উঠিয়ে নিয়েছে, কিন্তু আনিলকে বললে সে তো আর এটা মানবে না। তাই রাতে ডারবিন আনিলকে বাসায় ডেকে খাইয়ে দাইয়ে বলে ব্রো তোর যে বাইক ছিল ওইটা ভুলে যা, আমি তোকে নতুন একটা পালসার নিয়ে দিই, হবে? আনিল বলে না হবে না, ওই বাইকটা আমার নয়, আমার বন্ধুর বাবার, ওইটাই আমার লাগবে। কি আর করার, ঘা তো 2 দেয়ালের মাঝখানে পড়ে গেছে। ইউ নো হোয়াট আই মিন। পরের দিন সকালে ডারবিন চলে আসে লোকজন নিয়ে সোলেমানের গোডাউনে। সবাই যাচ্ছে, এদের মাঝে ছিল জ্যাকসন। এবার তো অনিল সুযোগ পেয়েছে। আবে শোন, মানে সুযোগ বুঝে তাকে অপমান করে ইচ্ছে মতো। সোলেমানের কথা এমন ছিল যে ডারবিন তার এলাকাতে আসলেই সে তার পা কেটে নেবে। ডারবিন বলে আবে ও কাকের মানসিক ভার্সন, বাইকটা দিয়ে দে, তারপর আমার সঙ্গে যা করিস করিস। নো, সে বাইক তো দূরের কথা, তাকেও আজ ছাড়বে না। ঠিক আছে ছাড়বি না যখন, বেলা থাকতে থাকতে একদিন হয়ে যাক নাকি। ডারবিন যায় সোলেমানের কাছে, শুরু হয় দুজনের মাঝে। দুজনেই মার খাচ্ছে, বা ডারবিন কাকু একটু বেশি খায়। খেতে খেতে এক পর্যায়ে ডারবিন ডারবি সিগারেট হয়ে যায়। এখন সোলেমান এসে সিগারেট ধরাবে, মারবে, আনিল আসে। তবে ও আফ্রিকান জায়েদ কাকা থাম্বা। শুরু হয় এদের মাঝে, দুজনেই মার খায়। তারপর শেষে এসে ভাই কাকুকে একটু উড়াদুরা বসায়। মারটারে খেতো, তার খেলা শেষ। এরা দুজনে বসে বসে একটু নিচ্ছে রেস্ট। তারপর সেখান থেকে ফিরতে আনিল বলে তোমার মূর্তি তোমার যে ওয়াটারফল রয়েছে সেখানে ট্যাঙ্কির মাঝে রয়েছে। ডারবিন তার লোককে চেক করতে বলে, সে দেখে বলে ভাই মূর্তি তো এখানে আছে। আনিল তার কথা রেখেছে। ডারবিন আনিলের দিকে তাকিয়ে বলে লোক হিসেবে তোকে আমার ভালো লেগেছে, আমার সঙ্গে থেকে যা, এরা সব তো জলিল কাকার ভক্ত। আনিল বলে ভাই আমার সঙ্গে যা হয়েছে তখন মনে হয়েছে আমার হারানোর মতো কিছুই ছিল না, তাই উঠে পড়ে লেগেছিলাম। বাস্তবে আমি খুব সাধারণ আর ধার্মিক একটা মানুষ, এখন আমার কাছে হারানোর অনেক কিছু রয়েছে, তাই এসব থেকে আমি দূরে থাকতে চাই, আমাকে ছেড়ে দাও ভাই। বাড়ি চলে আসে, আনিলকে নামিয়ে দিয়ে এরা চলে যায়। ডারবিনের লোকেরা বলে ভাই এটা কি হলো, তুমি না বললে মূর্তি পেলে এটা করবে সেটা করবে, এখন কি হলো? ডারবিন বলে একটু মন থেকে ভাব, ওর অন্যায়টা কোথায় বলতো? ভুল কি ওর ছিল? ওর জায়গায় যদি আমার বাচ্চার কিছু হতো আমি কি ছাড়তাম? দোষ আমাদের, তাই কিছু বললাম না, মন থেকে ভাব। এরা বলে ভাই ঠিকই বলেছো। সামনের দিকে যাচ্ছে, চার এখানে এসে এরা ওই যে পরী সেগুলো দেখতে পায়। ভাই ওই দেখো উড়ন্ত পরী। ডারবিনও দেখতে পায়।
এতে এটা বোঝানো হয় যে এদের মন পাল্টে গেছে, এরা ভালো হয়ে গেছে। পরী দেখতে পেয়ে খুব খুশি, কারণ এটা খুব সাধারণ ব্যাপার নয়। আবার চার্চের উপর একটা মূর্তিও দেখতে পায়। ভাই ওই দেখো, ডারবিন যখন দেখে এই মূর্তি জাস্ট সে একাই দেখতে পাচ্ছে না, তার সামনে তো অনেক লোক আছে, আর এইটা সেই মূর্তি যেটা সে চার্চ থেকে চুরি করেছিল। তার মানে ট্যাঙ্কির মাঝে যে মূর্তি রাখা ওইটা নকল। ফোন আসে আনিলের, তুই আমার সঙ্গে বেইমানি করলি? অনিল বলে, দেখ ডারবিন, এতদিন যা করেছিস কেউ তোর পিছু লাগেনি, বাট ঈশ্বরের সঙ্গে যা করেছিস এটা তার ইচ্ছেতেই হয়েছে। এখনো সময় আছে, ভালো হয়ে যা। তোর সামনের মানুষগুলো দেখতো তারা কতটা আস্থা নিয়ে হাত উঠিয়েছে। আমি জানি তোর ভিতরে ভালো মানুষের একটা দিক রয়েছে, ক্ষমা চা, এখনো সময় আছে, ফিরে আয়। অনিল ফোন কেটে দিয়ে মুচকি একটা হাসি দেয় আর সিন কাট করে 3 বছর সামনে আনে জেলে ডারবিনের কাছে যে ধর্মীয় বই পড়ছে। পুলিশ এসে ডাকে, ডারবিন এসো। আমরা দেখি অনিল এসেছে তার সঙ্গে দেখা করতে। ও, তার বউ আর বাচ্চাও, মানে ডারবিন নিজেকে সারেন্ডার করে নিয়েছিল। ডারবিন এসে অনিলকে দেখেই চেলাতে শুরু করে, তুই এখানে এসেছিস কেন? যা, তোর সঙ্গে আমার কোনো কথা নেই, যা। আর হ্যাঁ, তুমিও ওর উপর ভরসা করো না, জানো ও ভরসার লায়ক নয়। এ বলে চলে যাবে, অনিল থামায়। আরে ভাই, কথা তো শোনো আমার। দেখো, আমার ছেলে হয়েছে, নাম কি রেখেছে জানো? ডারবিন। ডারবিনের মনে হিট করে। অনিল বলে, আমার ছেলের নাম তোমার নামে রেখেছি ভাই, তুমি বুঝতে পারছো? আমলাকে দিয়ে যেতে বলে, তারপর বলে, যা চায় তা যে করেই হোক আদায় করে নেওয়া ডারবিন সব ছেড়ে দিয়েছে। কতটা ভালো সে। আর ছোট্ট একটা গ্রাম থেকে আসা সাধারণ ছেলে আজ ঘুরে দাঁড়িয়েছে। আজ আমি যা পেয়েছি তার পিছে তোমারই হাত রয়েছে ভাই। এত বড় কাজ তুমি আমার জন্য করেছো, তো আমারও তো উচিত তোমার জন্য কিছু একটা করা, তাই না? সেটা করতে একটু সময় লেগে গেল। ভাবি, এদিকে এসো। মানে এনসি ডারবিনের সঙ্গে দেখা করতে এসেছে। ডারবিনের চোখ ছলছল করছে তাকে দেখে। অনিল বলে, তুমি কি করেছো আর এখন কেমন আছো সব তাকে খুলে বলেছি। সে তোমায় আগে থেকেই পছন্দ করতো, জাস্ট তোমার কাজ পছন্দ ছিল না তাই বলেনি। আগামী মাসে তোমার বেল হয়ে যাচ্ছে, বাইরে এসে এনসিকে বিয়ে করে ভালোভাবে থাকবে, ঠিক আছে? তো তোমরা কথা বলো, আমি যাই। বলে সে বের হয়ে যায়। এবার ভাইয়ের চশমা লাগানো দেখে তো বুঝতেই পারছেন সে কতটা ভালো আছে। এখান থেকে আবার সিন কাট করে 1 মাস সামনে আনে। চোর আয়াপ্পার এখন সব ছেড়ে দিয়ে অনিলের সেই জবটা নিয়ে নিয়েছে। তার সহকারীরাও তার সঙ্গে কাজ করে। ডারবিন এখন কাউন্সিলর হয়েছে, ভালো মনে রাজনীতি করছে, জনসেবা করছে, আর তাদেরই আজ বিয়ে। চার্চের প্রতি মানুষের আস্থা আগের মতোই আছে। বিল্লি হিরো হওয়ার চেষ্টা করতে করতে তার কথাবার্তা আর লুক দেখে ফাইনালি এক বড় ডিরেক্টরের মুভিতে সে চান্স পেয়ে যায়, বাট হিরো না, কমেডিয়ান হিসেবে। চান্স যেহেতু পেয়েছে, পরেরটা পরে দেখা যাবে, তাই সেও খুশি। সব ঠিকঠাক হয় আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমি বারবার আপনাদের একটা কথা বলি যে পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন লাইফ পাল্টে দেয়। এখন এই পরিবর্তন 2 ভাবে হতে পারে। এক, অন্য কেউ আপনার লাইফে এসে সব পাল্টে দিয়ে যাবে, হয় ভালো বানাবে আর নয়তো একবারে তছনছ করে দিয়ে যাবে। আর দ্বিতীয় হলো নিজে জোর করে পরিবর্তন হওয়া। নিজে পরিবর্তন হওয়ার সব থেকে বেটার উপায় হলো জায়গা পরিবর্তন। মানে আপনি ভুল পথে যাচ্ছেন, জায়গা পাল্টান। আপনার সঙ্গে খারাপ হচ্ছে, জায়গা পাল্টান। আপনার দিন ভালো যাচ্ছে না, সময় ভালো যাচ্ছে না, কি করবেন বুঝতে পারছেন না, লাইফ নিয়ে কনফিউজড, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এমন আরো অনেক প্রবলেম রয়েছে, জায়গা পরিবর্তন করুন। এতে সিচুয়েশন পাল্টাবে আর আপনার মন ও আপনিও পরিবর্তন হয়ে যাবেন। কখনো আপনার সঙ্গে এমনটা হলে একবার ট্রাই করে দেখেন, ঠিক আছে? আচ্ছা, তো যাওয়ার আগে একটু লাইক সাবস্ক্রাইব করে যান, পারলে ভিডিওটা শেয়ার করে যান, কমেন্ট বক্সে আপনার মতামত জানান, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো করে ধন্যবাদ।